সদ্য জেলে আসা নতুন এক কয়েদি তার অসাধারণ অপারেশন স্কিলের কারণে খুব অল্প সময়ের মধ্যেই জেলের মধ্যে ফেমাস হয়ে পড়ে। এমনকি তার করা প্রত্যেকটা সার্জারি এতটাই নিখুঁত ও ত্রুটিহীন যা দেখে বড় বড় ডাক্তাররাও চিন্তায় পড়ে যায়। এখন প্রশ্ন হলো, এই ব্যক্তি আসলে কে, আর তার এমন নিখুঁত সার্জারি স্কিল থাকা সত্ত্বেও কেনই বা সে জেলখানায় বন্দী রয়েছে, সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক এই অসাধারণ ড্রামাটার এক্সপ্লেনেশন। শুরুতেই আমাদের ইউহান নামের এক ব্যক্তিকে দেখানো হয়। ইউহান সিওল হসপিটালের একজন ডাক্তার। তবে একদিন এক এমার্জেন্সি পেশেন্টকে সে বিনা অনুমতিতে একটা ঔষধ খাওয়ায়, যার কারণে ওই রোগীটি তৎক্ষণাৎ মারা যায়। তাই পুলিশ এই অপরাধে ডক্টর ইউহানকে গ্রেপ্তার করে। তবে ইউহান মনে করে সে কোনো ভুল করেনি। এদিকে জেলের ওয়ার্ডেনরা ইউহানের সব অদ্ভুত কীর্তিকলা দেখে অবাক হয়ে যেত। সে একদিন চোট পাওয়ার পর কোনো রকমের ঔষধ না নিয়ে নিজের ওই ক্ষতস্থানটাকে নিজেই স্টিচ করতে শুরু করে, যা দেখে বাকি কয়েদিরা বেশ চমকে যায় এবং তাকে নিজেদের বস মানতে শুরু করে। এরপর একদিন হঠাৎ করেই জেলের এক কয়েদি বেশ অসুস্থ হয়ে পড়ে। জেলের ইন্টার্ন ডাক্তার কয়েদির অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে অ্যাম্বুলেন্স ডাকার জন্য দৌড়ে যায়। ঠিক তখনই সেখানে ইউহান আসে। ইউহান ওই রোগীকে দেখা মাত্রই বুঝতে পারে তার শরীরে ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে দ্রুত রোগীর শরীরের উপরে জল ঢালে, তারপর বুকে সঠিক জায়গা চিহ্নিত করে সিরিঞ্জের মাধ্যমে রক্তটাকে বাইরে বের করে। দেখা যায় এর কিছুক্ষণের মধ্যেই রোগীর জ্ঞান ফিরে আসে, অর্থাৎ সে এখন সম্পূর্ণ সুস্থ। এরপর ইউহান দ্রুত ওই কেবিন থেকে বেরিয়ে পুনরায় তার সাফাই কর্মীর কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে জেলের ডাক্তার যখন পুনরায় ওই কেবিনে ফিরে আসে, তখন সে ওই রোগীকে সম্পূর্ণ সুস্থ দেখে বেশ অবাক হয়ে যায়। জানা যায় ওই জেলে কোনো ডাক্তারই কাজ করতে রাজি হতো না, কারণ ইউহানের দক্ষতার কাছে তারা নিজেকে অনেক ছোট মনে করত। এর কিছুদিন পরেই জেলে সিওন নামের একজন ইন্টার্ন ডাক্তার জয়েন করে। পরের দিন সকালে জেলের এক কয়েদি হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। সদ্য জয়েন হওয়া ডাক্তার সিওং এটা জানতে পেরে দ্রুত ওই কয়েদির কাছে যায় এবং জানতে পারে ওই কয়েদি আগের দিন রাতের বেলায় মাছ এবং এক্সপায়ার্ড সস খেয়েছিল। তবে অনেকক্ষণ চিকিৎসার পরেও সিওন ওই রোগীর সমস্যাটা বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তেই সেখানে ইউহান আসে। ইউহানকে দেখা মাত্রই সমস্ত কয়েদি এবং ওয়ার্ডেনরা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তারা মনে করত যত বড়ই রোগ হোক না কেন, ইউহান চিকিৎসা করা মানে সেই রোগী বেঁচে উঠতে বাধ্য। এরপর ইউহান দ্রুত ওই রোগীর চিকিৎসা শুরু করে। সিওন তাকে জিজ্ঞাসা করে এই রোগীর কি হয়েছে। ইউহান বলে গলায় কাঁটা আটকে যাওয়ার কারণে সেখানে ক্ষতর সৃষ্টি হয়েছে, আর একই সাথে এক্সপায়ার সস খাওয়ার কারণে ওই ক্ষতস্থানে ব্যাকটেরিয়ার প্রভাবে ইনফেকশন ছড়িয়ে পড়েছে, আর সম্ভবত এই কারণেই রোগী শ্বাস নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। এসব শুনে সিওন পুরো ব্যাপারটা বুঝতে পারে। তবে সে এটা নিয়ে কনফিউজ ছিল যে ইউহান কিভাবে শুধুমাত্র রোগীকে দেখেই তার সমস্যাটা বুঝে যায়। ইউহান এরপর সিওনকে রোগীর শরীরে ব্রিদিং টিউব লাগাতে বলে। তবে সিওং যেহেতু একজন ইন্টার্ন, তাই সে আগে কখনোই এমন ব্রিদিং টিউব লাগায়নি। তখন ইউহান তাকে হাতে ধরে ওই ব্রিদিং টিউবটা লাগাতে শেখায়। যাই হোক, ঠিকঠাকভাবে ব্রিদিং টিউবটা লাগানো হলে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এটা দেখে সিওং যখন ইউহানকে ধন্যবাদ জানাতেই যাবে, তার আগেই ইউহান তার ট্রলি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ওই রোগীটিকে একটা বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়। সিওং ডাক্তারকে রোগীর কন্ডিশন সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলে। সবটা শোনার পরে ডাক্তারও বেশ অবাক হয়ে যায়, কারণ টেস্ট না করে এই সব কিছু জানা কোনো মতেই সম্ভব নয়। পরের দিন জাংবু নামের এক ছেলে ডাক্তারের কাছে আসে। সে বলে তার পেটে ব্যথা করছে। তবে সিওং মনে করে এটা একটা সাধারণ ব্যথা, এমনকি সে তার হাত পায়ে হওয়া অ্যালার্জেটিক সিমটমগুলিকেও ইগনোর করে দেয়। জাংবু আর মাত্র এক সপ্তাহ পর জেল থেকে ছাড়া পাবে, এই কারণে সে বেশ খুশি ছিল। তবে অদ্ভুতভাবেই ইউহান তাকে দেখে বলে, জেল থেকে ছাড়া পাবার অনেক আগেই তুমি মারা যাবে। এমন একটা অদ্ভুত কথা শুনে জাংবুর বেশ মন খারাপ হয়। ইউহানের পর সিওং এর কাছে যায়। সে জাংবুর রোগ নিয়ে তার সঙ্গে কথা বলে। জাংবুর যে শুধু পেটে ব্যথা হতো তা কিন্তু নয়, পেটে ব্যথার সাথে তার বমি হয়, মাঝে মধ্যে জ্বরও আসে, এমনকি তার হাতে ও পুরো শরীরে ছোট ছোট র্যাশও বেরিয়েছে। ইউহান বলে জাংবুর হয়তো কার্পেল টানেল সিন্ড্রোম হয়েছে। তবে সিওং এটা বিশ্বাস করে না। সে বলে এটা কোনো সাধারণ স্কিন প্রবলেমও হতে পারে। ইউহান সিওংকে বলে জাংবুকে দ্রুত কোনো বড় হসপিটালে নিয়ে যাওয়া উচিত। সিওং বলে টেস্ট না করিয়ে তুমি এত কিছু কিভাবে জানলে? তোমার চোখ দুটোতে কি স্ক্যানার রয়েছে? তখন ইউহান বলে হ্যাঁ, আমার চোখ দুটো স্ক্যানার। সিওং রেগে গিয়ে তাকে কেবিন থেকে বেরিয়ে যেতে বলে। তখন ইউহান বলে তোমার ইন্টার্নশিপের এটা ৩য় বছর চলছে, কারণ তোমার ব্যাগ, জামাকাপড় এবং জুতো ২ বছরের পুরনো। তাছাড়া আজ তুমি বিদেশে চলে যাবে। সত্যি করে বলো তো, তুমি কি কোনো অপরাধ করেছো? না করলে এমনভাবে পালিয়ে যাচ্ছ কেন? ইউহানের এসব কথা শুনে সিওং কেঁদে ফেলে। রাতের বেলায় জাংবুর শরীর বেশ খারাপ হয়ে যায়। জেলের ওয়ার্ডেন দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে পাঠায়।
তবে তারা প্রাথমিক চিকিৎসা করার জন্য সিয়ংকে কোথাও খুঁজে পায় না। আসলে সিয়ং আজ বিদেশে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিল। সে যখন ট্যাক্সিতে তার লাগেজগুলি তুলছিল তখনই একজন ওয়ার্ডেন এসে তাকে থামায়। সিয়ং বুঝতে পারে জাংবুর শরীর বেশ খারাপ, তাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। তবে সিয়ং তখনও কনফিউজ ছিল, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। অর্থাৎ এয়ারপোর্টে যাবে নাকি জাংবুকে বাঁচানোর জন্য পুনরায় ওই জেলে ফিরে যাবে। অন্যদিকে ইয়োহান জানতে পারে জাংবুকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হলো একমাত্র সিয়ং। তাই জাংবুকে যখন স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ইয়োহান তাদেরকে থামায়, আর ঠিক সেই মুহূর্তেই সেখানে সিয়ং চলে আসে। ইয়োহান সিয়ংকে অনুরোধ করে জাংবুকে বাঁচানোর জন্য। এটা প্রথমবার ছিল যে কেউ সিয়ং এর ওপর এতটা ভরসা করছে, যার কারণে সিয়ং বেশ কনফিডেন্স পায়। সে কোনো কিছু না ভেবে দ্রুত জাংবুকে নিয়ে হসপিটালে যায়। সিয়ং ডাক্তারকে বলে প্রথমে জাংবুর কিডনি টেস্ট করার জন্য, তবে ডাক্তারের সিয়ং এর এই পরামর্শটা বোকামি মনে হয়। সে বলে, এটা কি তোমাকে ইয়োহান বলেছে? সিয়ং তখন বলে, আপনারা কি দুজন দুজনকে চেনেন? তখন ডাক্তার হিসে বলে, ওর মাথায় ডিস্টার্ব রয়েছে, আমি ওর কোনো কথাতেই ভরসা করি না। তবে ঠিক এই সময়ে টেস্ট রিপোর্ট আসলে ওই ডাক্তারের দম্ভ চূর্ণ হয়ে যায়। আসলে জাংবুর সত্যিই কিডনিতে সমস্যা রয়েছে। এরপর ইয়োহান সিয়ংকে ফোন করে বলে জাংবুর ফেব্রুয়ারি ডিজিজও হতে পারে। এটাই যখন সিয়ং ডাক্তার লিজুনকে বলে তখন সে বলে এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ পুরো পৃথিবীতে এই রোগ খুবই কম মানুষের মধ্যেই রয়েছে। কিছুক্ষণ পর ইয়োহান আবারও সিয়ংকে ফোন করে। সে ডাক্তারকে জাংবুর কিডনি বায়োপসি করানোর কথা বলে এবং খোঁজ নিতে বলে জাংবুর পরিবারের কোনো জেনেটিক সমস্যা রয়েছে কিনা। সিয়ং এর আজ বিদেশে যাওয়ার ডেট ছিল, তবে ইয়োহান তাকে জাংবুর সঙ্গে হসপিটালে পাঠিয়ে দেয়। সিয়ং ইয়োহানকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে জাংবুর সঙ্গে হসপিটালে পাঠালে কেন? ইয়োহান বলে, জাংবুর সাথে যদি ওয়ার্ডেন যেত তবে ডাক্তার কোনোভাবেই তার কথা বিশ্বাস করতো না, ফলে সঠিক রোগের চিকিৎসা পেতে অনেক দেরি হয়ে যেত। কিন্তু যেহেতু তুমি একজন ডাক্তার তাই তোমার কথা তারা নিঃসন্দেহে বিশ্বাস করেছে। ইয়োহান তাকে এই ফেব্রুয়ারি ডিজিজের অ্যান্টিডোট খুঁজতে বলে। সিয়ং পুরো রাত জেগে সমস্ত হসপিটালে ফোন করে এবং অনেক খোঁজ করার পর অবশেষে সে অ্যান্টিডোটটা জোগাড় করে। এই খুশির খবরটা সে দৌড়ে গিয়ে লিওজুনকে জানায়। তবে অদ্ভুতভাবেই লিওজুন জানায় সে কোনো রোগীর ভুল চিকিৎসা করে না। আসলে লিওজুন খুব অহংকারী ছিল, এমনকি সে মনে করত সে যা করেছে সেটাই ঠিক। তবে সিয়ং ইয়োহানের কথাই বিশ্বাস করে, তাই সে ওই রোগের অ্যান্টিডোট জাংবুর জন্য নিয়ে আসে। পরের দিন লিওজুন কিডনির বায়োপসি রিপোর্ট নিয়ে সিয়ং এর কাছে আসে। রিপোর্টটিতে অস্বাভাবিক তেমন কিছুই ছিল না, অর্থাৎ জাংবুর ফেব্রুয়ারি ডিজিজ হয়নি। লিওজুন বলে, ইয়োহান তোমাকে বোকা বানিয়েছে। এটা শোনার পর সিয়ং ওই ভারী বৃষ্টির মধ্যেও পুনরায় জেলে ফিরে আসে এবং তারপর যখন সে ইয়োহানের ফাইল দেখে তখন তার চোখ কপালে উঠে যায়। সে জানতে পারে তার ওপর রুগীকে ড্রাগসের ওভারডোজ দেওয়ার অভিযোগ রয়েছে। সে রুগীকে সেডিটিভসের ওভারডোজ দিয়েছিল যাতে ওই রুগী কোনো রকমের কষ্ট ছাড়াই ধীরে ধীরে মারা যায়, আর এই কারণেই তার 3 বছরের জেল হয়েছে। ঠিক এই সময়ে সেখানে ইয়োহান আসলে সিয়ং তাকে বলে জাংবুর ফেব্রুয়ারি ডিজিজ হয়নি, তার শুধুমাত্র কিডনিতে কিছু সমস্যা রয়েছে, তাই ডাক্তাররা ঠিক করেছে তাকে স্টেরয়েড দেবে। ইয়োহান ভালোভাবেই জানে স্টেরয়েড পুশ করলে কিডনি ফেলিয়ারের প্রবণতা আরও বেড়ে যাবে। সে যখন এই ব্যাপারটা সিয়ংকে বলতেই যাচ্ছিল তখনই অবাকভাবেই সিয়ং তাকে বলে, তুমি একজন রুগীকে ওষুধের ওভারডোজ দিয়ে মেরে ফেলেছো, তাই তোমার ডাক্তার হওয়ার কোনো যোগ্যতা নেই। তখন ইয়োহান মৃদু হেসে তাকে উত্তর দেয়, আমি কোনো ভুল করিনি, তাই তুমি যাই বলো না কেন এ ব্যাপারে আমার কোনো আফসোস নেই। এরপর সে বলে, তুমিও তো একজন রুগীর সাথে এমনটাই করেছিলে। এটা শোনা মাত্রই সিয়ং এর তার কিছু অতীতের কথা মনে পড়ে। সে একটা রুগীকে বাঁচাতে পারেনি, আর এই রুগীটা অন্য কেউ নয়, এটা হলো তার বাবা। আর ঠিক এই কারণেই সে বিদেশে চলে যেতে চাইছিল। ইয়োহান বলে যে রুগীকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়, আমাদের উচিত তাদেরকে কোনো রকমের কষ্ট না দিয়ে একটা সহজ মৃত্যু উপহার দেওয়া। এটা শুনে সিয়ং কেঁদে ফেলে। তবে ইয়োহান তাকে ভরসা দিয়ে বলে, আমি তোমার উপর বিশ্বাস করি, একমাত্র তুমিই পারো জাংবুকে বাঁচাতে। ঠিক এই সময় একজন ব্যক্তি এসে সিয়ংকে খবর দেয় জাংবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে সিয়ং এবং ইয়োহান দুজনেই বেশ চিন্তায় পড়ে যায়। ইয়োহান সিয়ংকে বলে, দ্রুত হসপিটালে গিয়ে জাংবুকে খুঁজে বের করো। দেখা যায় ইয়োহানের কথা মতোই সিয়ং হসপিটালে এসে লিওজুনকে সঙ্গে নিয়ে জাংবুকে খুঁজতে শুরু করে। এভাবেই বেশ কিছুক্ষণ খোঁজার পর অবশেষে তারা জাংবুকে হসপিটালের ছাদের উপরে দেখতে পায়। সে ছাদ থেকে ঝাঁপ দেওয়ার জন্য ছাদের রেলিংয়ে উঠে দাঁড়ায়। ঠিক এই মুহূর্তেই লিওজুন কোনো রকমে দৌড়ে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এখানে জানা যায় আসলে জাংবুর সুসাইড করার কোনো প্ল্যান ছিল না, তার শরীর অত্যাধিক দুর্বল হওয়ার কারণে সে হ্যালুসিনেট করতে শুরু করেছিল।
জেনবুর এমন অবস্থা দেখে সিয়ন বেশ চিন্তিত হয়ে পড়ে। এই কারণে সে লিওজুনকে আবারও একবার এনজাইম টেস্ট করার রিকোয়েস্ট করে। তবে লিওজুন কোনো মতেই এটা করতে রাজি হয় না। তবে সিয়ং ভালোভাবেই জানতো লিওজুন তার রিপোর্ট অনুযায়ী যাই বলুক না কেন, আসলে জাংবু ফেব্রি ডিজিজেই আক্রান্ত। এই কারণেই সে লিওজুনকে পুনরায় রিপোর্টটা করার জন্য জোর করতে থাকে। তবে লিওজুন জাংবুকে বড় কোনো হসপিটালে শিফট করে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইছিল। এরপর সে যখন সিয়ংকে ওই কেবিন থেকে টেনে বের করে দিচ্ছিল, ঠিক তখনই জেলের সেই বিখ্যাত কয়েদি ইয়োহান সেখানে এসে উপস্থিত হয়। এবং এর সাথেই সিরিজের প্রথম এপিসোডটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই সিরিজের দ্বিতীয় এপিসোড নিয়ে।